নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। ইতিমধ্যেই আরজি করের যে মামলা, তার রায় ঘোষণা হয়েছে এবং সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে। তার কি সাজা? সেটা কি ফাঁসি, নাকি 10 বছর মিনিমাম কারাদণ্ড, সেটা আমরা জানতে পারবো সোমবার। কিন্তু রায় ঘোষণা হওয়ার পরেই কি এতদিনের যে জনবিক্ষোভ, এতদিনের যে আমাদের সমস্ত জিজ্ঞাসা, সেগুলো কি সব ধূলিসাৎ হয়ে গেল? সিবিআই যে চার্জশিটে এখনো পর্যন্ত একমাত্র দোষী সাব্যস্ত করলো খুন এবং ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায়কে, সেটাই কি শেষ পর্যন্ত সবাই মেনে নিল? আজকে আমরা এই নিয়েই কথা বলবো। আজকে আমাদের সঙ্গে আছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম, এবং আছেন অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক আহ রাজাগোপাল ধর চক্রবর্তী। নজরুল্লাহ, আহ সঞ্জয় তো দোষী সাব্যস্ত হয়ে গেল, এবং তাকে যখন জিজ্ঞেস করা, বিচারক বললেন যে আপনি অপরাধী, সেটা স্বাভাবিক, তার মতো করে বললো। কিন্তু বিচারকের কাছে যা তথ্য এবং প্রমাণ এসেছে, তাতে বিচারক স্যাটিসফাইড, সঞ্জয় অপরাধী। আপনার কাছে কি এই সঞ্জয়ের বাইরে আর কেউ আছে? যদি থাকে, তার কারণ কি? দেখুন, সঞ্জয়ের বাইরে থাকাটাই খুব স্বাভাবিক। কারণ ঘটনাটা ঘটেছে আমাদের রাজ্যের রাজধানীর একটি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সেখানে এই লেডি ডাক্তার কর্তব্যরত ছিলেন। এটা খুবই অস্বাভাবিক যে একজন সিভিক ভলেন্টিয়ার সে হাসপাতালে ঢুকলো, মেয়েটিকে মার্ডার করলো, রেপ করলো এবং তারপর বেরিয়ে চলে গেল। হাসপাতালে কেউ এর সঙ্গে যুক্ত নাই, এটা ভাবা খুবই অস্বাভাবিক। এবং একজন যুবতী মহিলা, তাকে এই সঞ্জয় একাই খুনও করতে পারলো এবং রেপ করতে পারলো। সে মহিলা কোনো রকম শব্দ করতে পারলো না। এবং সেখানে ডাক্তাররা যারা ছিলেন, যারা নার্স ছিলেন, যারা অন্যান্য মেডিকেল টেকনোলজিস্ট বা জিডিএ ছিলেন, তারা কেউ কিছু জানলেন না। পেশেন্ট ছিলেন অনেক। নির্জন কোনো স্থানে এই ঘটনা ঘটেনি। কাজেই আরও কেউ যুক্ত থাকার সম্ভাবনা অনেক বেশি। এবং আমরা জানি, কলকাতা পুলিশ যখন প্রথম দিকে তদন্ত করছিল, তখনই তারা যে প্রমাণ লোপাটের চেষ্টা করছিল, এবং সে প্রমাণ লোপাটের জন্য স্থানীয় থানার ওসি এবং তৎকালীন প্রিন্সিপাল মেডিকেল কলেজে তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছিল। এবং সিবিআই যখন প্রথম চার্জশিটটা দেয়, তখন সেখানে উল্লেখ করা ছিল যে এরপরে আরও চার্জশিট পেশ করা হবে। কিন্তু দুঃখের বিষয়, এতদিন পর্যন্ত অন্য কোনো আসামিকে সামনে এনে তাদের বিরুদ্ধে প্রমাণ সমেত চার্জশিট পেশ করা না, কিন্তু এখন হয়নি। নজরুলদা, অন্য যে চার্জশিটের কথা বলছেন, সেটা তো তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে। এখনো পর্যন্ত সরাসরি খুন এবং ধর্ষণ, সেখানে তো প্রথম থেকে একজনকেই সিবিআই আর কি অভিযুক্ত করেছে। আজকে দোষী, কিন্তু একজনকেই তো তারা অভিযুক্ত করেছে, তার বাইরে তো কাউকে করেনি এখনো পর্যন্ত সরাসরি। না, সিবিআই একজনের বিরুদ্ধে তথ্য প্রমাণ যা পেয়েছে, তাতে তার সাজা হওয়া সম্ভব, তার বিরুদ্ধে চার্জশিট ঘোষণা করেছে। কিন্তু সিবিআই কখনো বলেনি যে এই মার্ডার বা রেপ কেসে অন্য কেউ আর যুক্ত ছিল না। এটা কিন্তু সিবিআই বলেছে বলে আমার জানা নেই। আমি বলছি না যে তারা বলেছে যে আরও কেউ আছে, কিন্তু আর কেউ নেই এ কথাও সিবিআই বলেনি। অতএব সিবিআইয়ের কাছে সুযোগ আছে এখনো, যে অন্য কেউ যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়া। আপনি যেটা বলছেন, টালা থানার ওসি বা সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল তথ্য প্রমাণ লোপাটের জন্য এবং প্রমাণ তৈরি করার জন্য। তাহলে এই সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য এই থানার ওসি এবং কলেজের প্রিন্সিপাল তথ্য প্রমাণ লোপাট করছিলেন? আপনার কি এরকম মনে হয় কিছু? আমার তো মনে হয় না যে গুরুত্বপূর্ণ কেউ ছিল যাকে বাঁচানোর জন্য তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছিল বা নতুন করে প্রমাণ সৃষ্টি করা হচ্ছিল, তাকে কিন্তু এখনো সামনে আনা হয়নি। বলুন। রাজাদা, নজরুলদা যেখানে শেষ করেছিল যে এখনো পর্যন্ত তাকে সামনে আনা হয়নি,
তো আজকের পর আপনার কি মনে হয় যে আর কেউ সামনে নতুন করে আসবে, না এরপরে সাপ্লিমেন্টারি একটা চার্জশিট জমা পড়বে, সেটা তথ্য কিভাবে ধামাচাপা দেওয়া হবে এই পর্যন্ত? আর কি আপনার মনে হয় যে এই কাণ্ডে সরাসরি খুন এবং ধর্ষণ কাণ্ডে আর কেউ সামনে আসার সম্ভাবনা আছে? যে কারণ সিবিআই এখনো পর্যন্ত সেরকম কোনো ইঙ্গিত দেয়নি, যেমন বলেনি তেমন যে আছে। কারণ ইন কাস্টাডি কাউকে কিন্তু জেরাও করেনি, যারা তার সঙ্গে ছাত্ররা সেদিন ছিল কাউকে কিন্তু কাস্টাডিতে নিয়েও জেরা করেনি সিবিআই। জেরা করেছে, তাদের স্টেটমেন্ট দিয়েছে এই পর্যন্তই। হ্যাঁ, দেখুন, আজকের এই যে রায়টা বেরোলো, এবং এখনো পর্যন্ত সে দেখুন সিবিআই কোনো প্রমাণ সংগ্রহ করতে পারেনি। প্রমাণ ছাড়া যদি চার্জশিট দেয় তাহলে তো খুবই মানে যাদের বিরুদ্ধে চার্জশিট দেবে তারা সহজেই মুক্তি পেয়ে যাবে, এটা সিবিআইও জানে। চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েনি মানেই হচ্ছে যে তারা কিছু প্রমাণ পায়নি, এটা হচ্ছে এক নম্বর পরিষ্কার। এখন যদি ফাঁসির আদেশ হয়ে যায় সোমবার, তাহলে করবোরেশন, এই মানে যে যার যার অভিযুক্ত মাধ্যমে যদি কোনো করবোরেশনের ব্যাপার থাকে সেটাও আর থাকবে না। হয়তো সরকার চাইবে ফাঁসি হোক, হয়তো জজ, লোয়ার কোর্টের জজ অনেকটাই হয়তো সেভাবে ভাবতে পারেন। ফাঁসির আদেশ হয়ে গেলে আর কেসটা সম্পূর্ণ শেষ হয়েই যাবে বলে আমার ধারণা। তবে দেখুন, যে একটা বিরাট আন্দোলন তৈরি হয়েছিল, আহ এবং সেটা পশ্চিমবঙ্গে আমার মনে হয় 60-এর দশকের নকশাল আন্দোলন বা ইত্যাদি আন্দোলনের পরে এই আন্দোলনটা একটা সর্ববৃহৎ আন্দোলন হয়েছিল। বহুদিন ধরে স্থায়ী ছিল, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সেখানে যোগদান ছিল। এই জায়গায় কিন্তু কিন্তু এই আজকের রায়ের ফলে আন্দোলনটা আর কোনো আন্দোলনের ভিত্তি নেই। যারা যদি কোনো কেউ করতে যায় সবাই বলার চেষ্টা করবে আন্দোলনটা শুরু হয়েছে একটা মিথ্যার ওপর আশ্রয় করে। কেন এখনো কোর্টকেই লোকে মান্যতা দেয়, তারা যা বলে সেটাই সত্য। সুতরাং পশ্চিমবঙ্গ সরকার যেটা বলে আসছিল সেটাই মান্যতা পাবে, এবং পশ্চিমবঙ্গ সরকারের যারা শাসক দল, তাদের বক্তব্যই একটা গুরুত্ব পাবে যে আমরা যেটা বলেছিলাম সেটাই সঠিক। নির্বাচনে মানুষ সেটা রায় দিয়েছে, কোর্টের রায়ও দেখা যাচ্ছে যে আমরা যা বলেছিলাম সেটাই সঠিক। অর্থাৎ যারা বিরোধিতা করছিল তারা কিন্তু একটা বড়ই বিপদের মধ্যে থাকবে রায়ের পরে। আবার আরেকটা জিনিস কিন্তু উঠে আসবে, যে রাজ্য পুলিশ যা করেছিল, কেন্দ্রীয় ভাবে যারা নিয়ন্ত্রিত মানে সেই সিবিআই, তারাও কিন্তু নতুন কিছু বলতে পারেনি। সেটা কি সত্য তথ্য পায়নি, না তাদের উপর চাপ ছিল, নাকি একটা কোনো সেটিং, যে যেটা রাজনৈতিকভাবে শব্দগুলো ব্যবহৃত হয়, সেই সেটিং সত্যটাও কিন্তু মানে উঠে আসার সম্ভাবনা আছে। যে মানে এই কেন্দ্রের শাসকের সঙ্গে রাজ্যের শাসকের বোধহয় কোথাও একটা বোঝাপড়া আছে, তার ফলে এই জিনিসটা ঘটছে। এর ফলে কিন্তু যেটা ঘটবে যে পশ্চিমবঙ্গে যারা আসে, তাদের নানান ধরনের দুর্নীতি বা নানান অভিযোগ থাকা সত্ত্বেও তাদের শাসনের মান্যতা আইনসঙ্গতভাবে তারা পাচ্ছে। যারা আন্দোলন করেছিল তারা অনেকটাই ম্রিয়মাণ হয়ে পড়বে, মুচড়ে পড়বে। তারা হয়তো ভাববে যে হ্যাঁ, আন্দোলনের ভিত্তিটাই সঠিক ছিল না। এখন এই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক দিক থেকে মানে এটা একটা পশ্চিমবঙ্গর শাসক দলের কাছে একটা বিরাট প্লাস পয়েন্ট, এবং মানে কেন্দ্রীয় শাসক দলের কাছে একটা লজ্জার ব্যাপার, এবং যারা গণতান্ত্রিক প্রিয় মানুষ তাদের কাছে কিন্তু একটা হতাশার জায়গা তৈরি হলো বলেই আমার ধারণা। হ্যাঁ। তা নজরুল দা, যে কোনো খুন হোক বা ধর্ষণ হোক, বিশেষ করে খুন যদি হয়, তার পেছনে একটা মোটিভ থাকে, যে প্রত্যেকটা কারণ থাকে। আপনি দীর্ঘদিন ধরে আছেন, তদন্ত করেছেন। তো সেক্ষেত্রে সঞ্জয়ের কাছে জন্য যেটা বলা হচ্ছিল, এই মোটিভটা কি খুব পোক্ত, যে একটা মেয়েকে ধর্ষণ করবে এবং খুন করে দেবে সঞ্জয়? দেখুন, সঞ্জয় রায় সম্পর্কে যতটুকু বিভিন্ন গণমাধ্যমে দেখানো হয়েছে, যে সে মদ খেয়ে বেড়াতেন এবং এরকম ছোটখাটো অপরাধ সে এর আগেও করেছে। অতএব তার এই মহিলাকে খুন করার কোনো মোটিভ থাকার কারণ নেই। কিন্তু যদি এমন হয় যে মেডিকেল কলেজের লোকেরা তাকে হত্যা করেছে এবং তারপর সঞ্জয়কে বলেছে যে দেখ ওখানে একটা ডেড বডি আছে, মানে তারপরের কথাটা আমার বলতে খারাপ লাগছে, এরকম কিছু হতে পারে। এখন দেখুন, যেটা রাজাগোপাল বাবু বলার চেষ্টা করছিলেন সেটা সত্যি, কিন্তু
ধরুন আপনি যদি যে সোয়াব কলকাতা পুলিশের লোকেরাই কালেক্ট করেছিল, রিপোর্টে যেটা দেখা যাচ্ছে যে সেখানে সঞ্জয় ছাড়াও অন্য পুরুষের এমনকি মহিলার ডিএনএ নমুনা মিলছে। তো এটা কি করে হওয়া সম্ভব? বা দেখুন ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি যে রিপোর্ট দিয়েছে, আমাদেরও প্রথম থেকেই মনে হচ্ছিল যে ডেড বডিটা সেখানে যেরকমভাবে রাখা ছিল, যে একটা মানু মানুষকে, সে যুবতী, তাকে খুন করলে সে তো প্রতিরোধ করার চেষ্টা করেছে, নাহলে তার শরীরে তার অত আঘাত থাকতো না। কিন্তু যেখানে তাকে শোয়ানো ছিল সেখানে সেই প্রতিরোধের ফলে ধস্তাধস্তির কোনো চিহ্ন আমরা দেখিনি। অতএব এটা খুব সম্ভব যে অন্য কোথাও তাকে মার্ডার করে এখানে এসে তাকে রেখে দেওয়া হয়েছিল এবং তারপর সঞ্জয়ের কাছে খবর গিয়েছিল, এটা সম্ভব। এখন এটা কলকাতা পুলিশের লোকেদের পক্ষে জানা সম্ভব। তারপর যেহেতু সিবিআই লোকেরা তদন্ত করছিলেন, তাদের পক্ষে জানা সম্ভব না হলে আপনি কতগুলো ঘটনা আপনি দেখুন তাহলে বুঝতে পারবেন যে যদি এখানে অন্য কিছু না থাকতো তাহলে কলেজ কর্তৃপক্ষের মানে আত্মহত্যার ঘটনা বলার কোনো কারণ ছিল না। শুধু বাবা মাকে যে আত্মহত্যার ঘটনা বলা হয়েছে তা নয়, পুলিশের কাছে যে প্রথম রিপোর্টটা গিয়েছে সেটা কিন্তু ডেথ বলা হয়নি, বলা হয়েছে আনকনসাস বডি। তা হাসপাতালে কি ডাক্তারবাবুদের অভাব ছিল যে এটা মৃত্যু হয়েছে না হয়নি সেটা তারা নির্ধারণ করতে পারেনি? তারপরে দেখুন যে ডেড বডিটা দেখা গিয়েছে, যদি তাদের কথা মেনে নেওয়া যায় তাহলে 9টা, সাড়ে 9টা সকালে, আর এফআইআর হচ্ছে রাত 11:30টায়। দেখুন, মার্ডার কেসের এবং রেপ কেসের ময়না তদন্ত সূর্যাস্তের পর হয় না, কিন্তু এখানে করা হয়েছে। এবং সেটা যে চিকিৎসক করেছেন তিনি বলছেন যে তাকে হুমকি দেওয়া হয়েছিল যে না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। তারপরে দেখুন, বাবা মা চাইলেও মানে ডেড বডিটাকে শ্মশানে নিয়ে গিয়ে অন্য ডেড বডিদের সামনে যারা ছিল সেগুলোকে রেখে পুলিশের লোকেরা এবং পার্টির লোকেরা সেটা পুড়িয়ে দিয়েছে। কারণ এর ফলে নতুন করে পোস্টমর্টম করা সম্ভব নয়, আর কোনো প্রমাণ জোগাড় করা সংগ্রহ সম্ভব নয়। অতএব তারা যেভাবে চাইবে মামলাটাকে সাজাতে পারবে। এগুলো শুধু সঞ্জয় রায়কে বাঁচানোর জন্যে পুলিশ কমিশনার বা কলেজের প্রিন্সিপাল করবেন, এটা কোনো মতেই সম্ভব নয়। অতএব এখানে গুরুত্বপূর্ণ লোক অপরাধের সঙ্গে যুক্ত, যাকে এখনো সামনে আনা হয়নি। বলুন। রাজাদা এখনো পর্যন্ত ধরুন আজকে দোষী সাব্যস্ত করলো, কিন্তু অভয়ার বাবা মা তারা এখনো সন্তুষ্ট নয়। তারা ইতিমধ্যে হাইকোর্টে গেছে। হাইকোর্ট যে যাতে হাইকোর্টের মনিটরিং হয়, তারা বলছে যে আমরা তো বলেছিলাম নিরপেক্ষ তদন্ত, সিবিআই চাইনি। তারা আবার গেছে সুপ্রিম কোর্টে, কিন্তু সেই সুপ্রিম কোর্টের হিয়ারিং হতে হতে অনেক দেরি আছে। তো আমি যেটাই বলছি যে তারপরে ধরুন আজকের পর আপনার কি মনে হয় কোনো সোনালী রেখা আছে? যেরকম ভাবে আহ তৎকালীন সিজেআই চন্দ্রচূড় সেটা নিজে শতপ্রণোদিত হয়ে নিয়ে গেলেন, এই যে সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে যাওয়ার পর আমরা কি কোনো বাড়তি সুবিধা পেল ওই কেস? হ্যাঁ, দেখুন, সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু সুবিধা হয়নি। আমরা চেয়েছিলাম ন্যায় বিচার। সেই ন্যায় বিচারটা মানে দ্রুত দ্রুত যেখানে বিচার পাওয়া যায়, কিন্তু সেটা সুপ্রিম কোর্টে গিয়ে কোথাও একটা মনে হয়েছে যে সুপ্রিম কোর্ট যাওয়ার ফলে যারা দোষী তারা কিছুটা রক্ষা কবচ পেয়ে গেছে। কেননা হাইকোর্ট বা লোয়ার কোর্ট যেভাবে তথ্য নিয়ে আলোচনা করতে পারে, পূর্ণাঙ্গভাবে আলোচনা করতে পারে, সুপ্রিম কোর্টে সে সময় হয় না। তো যাই হোক, তারা সেটাকে নিয়ে রেখে দেয়। তার ফলে এটা ততক্ষণে অনেক এভিডেন্স বোধহয় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যখন কোনো একটা অপরাধের সঙ্গে রাষ্ট্রশক্তির একটা যোগ থেকে যায়, তখন সেই অপরাধে কিন্তু মানে বার করা, প্রকৃত সত্য বার করা প্রচন্ড মানে কষ্টকর হয়ে যায়। এবং সেখানে যদি ন্যায় নির্ভীক সৎ অফিসাররা যদি না থাকেন, এখন জানি না সিবিআই তে সেরকম অফিসার এই মুহূর্তে আছেন কি না, সেটা আমার জানা নেই। কিন্তু যেভাবে কাজকর্ম তারা করছে, বোধহয় মনে হচ্ছে তারা বোধহয় পিছিয়ে পড়তে পারেন। এখন অভয়ার বাবা মা বলেছে, মিডিয়াতে পড়েছি এই আমি, 4 কোটি টাকা তাদের দেওয়া হয়েছে।
এখন 4 কোটি টাকা তো কম টাকা নয়। এরকম টাকা যারা কারা দিচ্ছে, তাহলে কাদের কাছে অনেক টাকা রয়ে গেছে, তারা কি অন্য কারোর কাছে টাকা দিচ্ছে না? এই প্রশ্ন তো থাকবেই। এবং 4 কোটি টাকা পেলে অভয়ার মা, বাবা মা, তারা এইটাকে এই ধরনের প্রলোভনে পা দেননি। সবাই কি প্রলোভনে পা দেবে না? এই প্রশ্ন তো জাগবেই। সুতরাং যেটা আমাদের গর্ব ছিল, যে ন্যায় বিচারটা আমরা ভারতবর্ষে পেয়ে থাকি। বাংলাদেশে আমরা যা দেখছি সেখানে তো ন্যায় বিচারের জায়গা নেই। আমি চীন দেশে রেগুলার যেতাম, তারা আমার কাছে বলতো যে দেখো তোমরা কি সুন্দর, তোমাদের দেশ গণতন্ত্র আছে, তোমাদের ইন্ডিপেন্ডেন্ট বিচার বিচার ব্যবস্থা আছে, আমাদের কিছুই নেই। কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের বোধহয় কোনোটাই নেই। হ্যাঁ, চীনে তবু একটা সুশাসন আছে, আমাদের সেটাও নেই। যাই হোক, সে প্রসঙ্গ বা সে তুলনা আজকের নয়। তবে যেটা অত্যন্ত আহ, মূল্যবান বক্তব্য, সেটা হচ্ছে যে বিচার যেভাবে আমাদের দেশে এখন হচ্ছে এবং যে সময় সাপেক্ষ ব্যবস্থা হচ্ছে, সেখানে যদি সরকার, তাদের যদি মানে তারা যদি সত্যিকারের ন্যায় বিচারের আকাঙ্ক্ষী না হয়, তাহলে বিচার পাওয়া যাবে না। বিচারপতির পক্ষে মানে বিচার বা বিচার সেভাবে বার করা। এবং আমরা জানি না, এখনো তো সেই জাজমেন্টের কপি দেখিনি, সেখানে বিচারপতি বলছেন কি না যে আরো অনেকে জড়িয়ে থাকার সম্ভাবনা আছে বা কিছু, সেটা আমরা এখনো জানি না। সেটা যখন বিচারের কপিটা আমরা পাবো, পড়তে পারবো, বুঝতে পারবো যে, কিন্তু সেইখানে এই ধরনের যদি উনি কোনো ধরনেরই এই ধরনের কোনো বক্তব্য না রাখেন বিচারের মধ্যে, যে অন্য কেউ জড়িয়ে আছে, নানান সংশয় যদি না তুলে ধরেন, এবং সেই সংশয় তুলে ধরলে ওনার পক্ষে কিন্তু হ্যাঁ, মানে হাইয়েস্ট পানিশমেন্ট দেওয়া সম্ভব নয়। হাইয়েস্ট পানিশমেন্ট মনে হয় উনি দিতে চাইছেন, যে কথা শুনে মনে হচ্ছে। তাহলে কিন্তু এই হুম। সংশয় উনি হয়তো তুলবেন না, বুঝেছেন? আর এই সংশয় যদি তোলেন, হয়তো খুবই একটা স্কোপ থেকে যাবে যে স্বয়ং বিচারপতি এই ধরনের সংশয় তুলেছেন। তার ফলে আর ফার্দার আবার প্রয়োজন আছে আরো বিশ্লেষণের। কিন্তু এই কথাগুলো যদি না বলেন, তাহলে হয়তো এখানেই শেষ হয়ে যাবে মোটামুটি ভাবে। হ্যাঁ, বুঝছেন, একটা ছোট করে একলা লাইন লিখে দিলে তো আর খুব একটা গুরুত্ব হয়তো পাবে না। হ্যাঁ, তবে যেদিকে আমার যাচ্ছে যেটা ক্যাপিটাল পানিশমেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি রাজাদা। আমার সর্বোচ্চ সেটাই মনে বিরোধ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। সেটার আমি সম্ভাবনাই বেশি। আমার সেটাই মনে হচ্ছে, এবং ক্যাপিটাল পানিশমেন্ট লিখলে কোনো সংশয়ের কথা উনি নিশ্চয়ই লিখবেন না, এটা আমার। আমি বিচারপতিও নই, হুম। আমার বিচার ব্যবস্থা সম্বন্ধে বিশেষ কোনো অধ্যয়ন করা নেই। তবুও আমার, হ্যাঁ, যেহেতু আমার মনে হয়েছে যে আমার যে ধরনের জ্ঞান রয়েছে সমাজবিজ্ঞান থেকে, তাতে মনে হয় যে ওই জায়গায় উনি ক্যাপিটাল পানিশমেন্ট দিতে গেলে উনি সংশয় রাখবেন না, এবং সংশয় যদি না হুম। রাখেন, এখানেই ইতি, এটাই হচ্ছে আমার ধারণা। হ্যাঁ, সবকিছুর ইতি, এটা শুধু নজরুলদা, বিচারের ইতি নয়। আমরা হ্যাঁ, সরি। নজরুলদা আমরা বলি যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তো আজকের পর কি আপনার মনে হয় যে এই কথাটা খুবই সত্য এখনকার দিনে? যে বা অন্যভাবেও যদি আমি দেখি, সেটা হচ্ছে যে ধনঞ্জয়ের সঙ্গে কি আপনি এটার কোনো মিল পান? এটা আপনাকে কিভাবে ভাবাচ্ছে? দেখুন, আমাদের দেশ তো ধনতান্ত্রিক, এবং রাজাগোপাল বাবু একটা কিছু পরিমাণ টাকার কথা বলেছেন। তো এইরকম টাকা যারা দিতে পারে, তাদের কিছু আমাদের দেশে হয় বলে আমার জানা নেই। এই গরিব মানুষ যারা টাকা পয়সা না দিতে পারে, তাদেরই সাজা হয়, একটা মাছ চুরি করলে সাজা হয়। কিন্তু যারা পুকুরটাই চুরি করে, তাদের কোনো রকম সাজা হয় না। না হলে দেখুন, তার বাবা মা তো এটা বলেছিলেন যে একজন ডেপুটি কমিশনার লেভেলের অফিসার তাদেরকে গিয়ে টাকা অফার করেছিল। সেটার কোনো রকম তদন্ত করে এটাকে বলাও হয়েছে যে ঘটনাটা মিথ্যা। আমরা জানি না। দেখুন, এরকম আপনারা তো দেখেছেন, আর একজন ডেপুটি কমিশনার পুলিশ মানে প্রেস কনফারেন্স করে বলছিলেন, একটা লোককে দেখে বলাচ্ছিলেন যে এ হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, কিন্তু পরে দেখা গেল সে হচ্ছে একজন পিজিটি, পিজি হাসপাতালের। তো এই রকম পুলিশের লোকদের বলার দরকার ছিল কেন? বা এই যে 14 তারিখে যে আজি করে হামলাটা হলো, পুলিশের লোকেরা সেগুলো না ঠেকিয়ে তারা যাতে ভাঙচুর করতে পারে সুযোগ করে দিলেন। এবং তারপর পুলিশ কমিশনার সেখানে গিয়ে বললেন যে যা হয়েছে আমার কমান্ডে হয়েছে। তো তাহলে শুধু টালা থানার ওসিকে কেন ধরা হলো? যদি তার কমান্ডে হয়ে থাকে, তাহলে তো পুলিশ কমিশনারকে ধরা উচিত, টালা থানার ওসিকে যদি ধরা হয়। তো সেগুলো কিছু খতিয়েও দেখা হয়েছে বলে আমরা জানি না। আমি বলছি না যে দেখা হয়নি, কারণ
আমার জানা নেই। এই যে সুপ্রিম কোর্ট মামলাটা নিয়ে নিল বলছেন, হুম। এই সুপ্রিম কোর্ট নেওয়ার ফলে রাজ্য সরকারের সুবিধা হয়েছে, অপরাধীদের সুবিধা হয়েছে, ভিকটিম লেডি ডাক্তারের পরিবারের কোনো সুবিধা হয়নি, জাস্টিসের কোনো সুবিধা হয়নি বলে আমার ব্যক্তিগত ধারণা। অতএব কলকাতা পুলিশ তো বলুন। আমরা মেনে নিলাম যে তারা হুম। প্রমাণ লোপাটের চেষ্টা করছিল, কিন্তু সিবিআই দেশের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, তারা এতদিন তদন্ত করার পর আমি যদি ধরেও নিই যে এই প্রমাণ লোপাটের জন্যই ধরা হয়েছিল প্রিন্সিপাল এবং থানার ওসিকে, তো তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারলো না, তাহলে কি প্রমাণের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করতে গেল? তো তাহলে এজেন্সির কর্মক্ষমতা বা সততা নিয়ে তো প্রশ্ন উঠছে। এবং সাধারণ মানুষ তো হতাশ বোধ করবে যদি একটা ভারতবর্ষের সবথেকে নামকরা তদন্তকারী সংস্থা এরকম ব্যবহার দেখায়, তাহলে তো সেটা খুবই হতাশাব্যঞ্জক। বলুন। রাজাদা, আপনার কাছেও আবার শেষ প্রশ্ন, যে সত্যি দেখুন আজকে 162 দিন পর যেখানে রায় বেরোলো, তার বাবা মা, অভয়ের বাবা মা, যেটা আমি দেখলাম গতকাল, তিনি স্পষ্টভাবে বলছেন যে তার মেয়ে যে ওষুধ খেয়ে একজন তার মেয়ের চোখের সামনে মারা গিয়েছিল, এবং সেই তিনি তার প্রতিবাদ করেছিলেন যে ওষুধ কেলেঙ্কারি আজকে আমরা আবার নতুন ভাবে সার্ফেসে এলো। মিদনাপুরের হসপিটাল ঘটনার পর স্যালাইন এবং অক্সিটোসিন ইঞ্জেকশন দেওয়ার পর তার বাবা মা দেখলাম সেটা বলছে। ফলে ধরুন এইটার পর যে অভয়ার যে ঘটনা 9ই আগস্টের থেকে আবার এই মাসে যে জাল ওষুধ, জাল স্যালাইন, পুরো জিনিসটা রাজাদা কোনোটার সঙ্গে কোনোটাই দেখছি যোগ, কিন্তু কোনোটাই আর সামনে আসছে না, তাই না? হ্যাঁ, দেখুন, মানে অপরাধটা এমন ভাবে সংগঠিত হচ্ছে যে সেটাকে আর মানে লোকচক্ষুর মানে বাইরে রাখা যাচ্ছে না, মানে কেউই সেটা করতে চাইছে না। নানান ধরনের প্রলোভন কাজ করছে, স্টেট মেকানিজম চাইছে অপরাধের যাবতীয় তথ্য লোপাট করে দেওয়া, এবং যারা তদন্তের সঙ্গে আছেন তাদেরকে প্রলুব্ধ করানো। সব কিছু মিশিয়েই এমন একটা জায়গায় রয়ে গেছে যে অপরাধের কোনো শাস্তি নেই, অত প্রতিবাদের শাস্তি আছে। যারা প্রতিবাদ করছেন, আমরা অভয়াকে দেখলাম, আমাদের যা মনে হয়েছে যে তিনি প্রতিবাদের জন্যই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। যারা প্রতিবাদ করে আমরা দেখেছি ট্রান্সফার হয়ে যায়, মানে পুলিশেই হোক আর অন্য জায়গায় হোক না কেন, প্রতিবাদীদের প্রমোশন হয় না, এটা আমরা সব জায়গায় দেখছি। অথচ যারা হচ্ছে যে আহ, যোগ্যতা নেই, অথচ মানে মেকি সমর্থনের মুখোশ পড়ে থাকে, তাদেরই সুযোগটা ঘটে থাকে। তো এ তো কিছু কথা নেই, একটা যে 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 সভ্যতা ভেঙে পড়ছে, যে প্রশাসনটা ভেঙে পড়ছে, তারই নমুনা পশ্চিমবঙ্গে রয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা যে কোন জায়গায় গেছে সেটা তো রিঙ্গার ল্যাকটেড ল্যাকটেড আমরা দেখলাম যে কি প্রমাণিত হয়েছে। যে স্যালাইনটা কর্ণাটক সরকার কবে জানিয়ে দিয়েছিল। যে দুর্নীতির যে জাল, যেটা অভয়াকাণ্ডের সময় দেখা গিয়েছিল, সেটা তো আর কোনো সময় সার্ফেসে এলো না রাজাদা, না, যেটাই বললাম শেষ। হ্যাঁ, না, সেটাই তো 100 বার দুর্নীতি তো কেউ উদ্ঘাটন করতে চাইছে না, কেননা দুর্নীতির মধ্যে দিয়েই যে লাভটা আছে। রাজনীতির যে যারা করেন, শাসক রাজনীতি যারা করেন, হ্যাঁ, দুটো ধরনের রাজনীতি হয়। একটা হচ্ছে যে প্রতিবাদের রাজনীতি, যারা সৎ পথে চলতে চান, তারা ভবিষ্যতে কি হবেন ভবিষ্যতই বলে, কিন্তু যারা সৎ পথে চলতে চান তারা বিরোধিতাই করেন। আর যারা নিজেদের পকেট গোছাতে চান তারা শাসকের রাজনীতি করেন। এটাই আমরা দেখে এসেছি দীর্ঘদিন ধরে, এটাই হচ্ছে। এখানে কোনো আদর্শ উপর কোনো ব্যাপার ট্যাপার নেই, এবং এরাই শাসকের মানে সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্ব তৈরি করে কি করে জাল জুচ্চুরি করা যায়, কি করে সস্তার জিনিস বাজারে চালানো যায়, এবং ওষুধ যেখানে কোনো ধরনের কম্প্রোমাইজ চলে না, তার একটা রিগারাস কন্ট্রোল থাকা দরকার, সেখানেও নানান জায়গায় তারা ঠিক ম্যানেজ করে ভেজাল ওষুধ চালিয়ে দিচ্ছে, এবং সেটা এতকাল চলে এসেছে, সেরকম ধরনের ক্ষতি করেনি। হঠাৎ ক্ষতি না করলে আমরা বুঝতে পারতাম না এই জিনিসটা এতটা বিপজ্জনক। তো যাই হোক, সে তার সঙ্গে যারা জড়িয়ে আছে তাদের কারোরই সাজা হলো না। কিন্তু যে 12 জন ডাক্তার মেদিনীপুর কলেজের, যারা এই মেদিনীপুর মেডিকেল কলেজে রয়েছে, হাসপাতালে রয়েছে, তাদের সাজা হয়ে গেল। তো বোঝাই যাচ্ছে যে দুর্বৃত্তের দমন এখন সে এখন যে সিস্টেম চলছে সেখানে নেই, বরঞ্চ সাধুদের দমনটাই হচ্ছে এখনকার কাজ। এবং দুর্বৃত্তের উন্নয়ন, এটাই হচ্ছে আমাদের নতুন প্রশাসনের যে চিন্তা ভাবনা, যেটা গীতায় ভগবান বলেছিলেন, দুষ্টের দমন এবং সাধুদের
সাধুদের সুরক্ষা, তার ঠিক উল্টো ব্যবস্থাই আমাদের চলছে। বোঝাই যাচ্ছে এটা হলে কি হয় সেটাও গীতায় বলে দেওয়া আছে। আমরা অপেক্ষা করে থাকবো যদি কোনোদিন এই এই সাইকেলটা কোনো একটা বিপরীত সাইকেল যাতে আসে। নাহলে তো আমাদের সত্যি কথা বলতে কি যে আন্দোলন যখন করেও কিছু হয়নি, আর মানুষ নতুন করে কোনো আন্দোলনে যাবে বলে আমার মনে হয় না। অনেকটা হতাশাই চারিদিকে কিন্তু দেখা দেবে বলেই আমার এই মুহূর্তে মনে হচ্ছে। আমাদের সময় এখানেই শেষ, কিন্তু আজকে তো বললাম যে রায় ঘোষণা হলো, এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিটে কি আসবে, সেটা কবেই বা পেশ হবে, তার দিকে কিন্তু আমাদের নজর থাকবে। কারণ এই অভয়ার মৃত্যু শুধু একটা নিছক মৃত্যু নয়, এটা মানবতার মৃত্যু হয়েছিল। একটা হসপিটালের মধ্যে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, আন্দোলিত হয়েছিল সারা ভারতবর্ষ। বিচার পেয়েছিল নির্ভয়া, অভয়া কি বিচার পাবে? আজকে রায় ঘোষণার পরেও এই প্রশ্নটাই কিন্তু সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে। নজরুল্লাহ এবং রাজাদা দুজনকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।